আসসালামু আলাইকুম। স্বাগতম প্রত্যেককে মোদের বিদ্যালয়ে। 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। তো গত ক্লাসটিতে আমরা 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের তৃতীয় সপ্তাহের যে হিসাব বিজ্ঞান আছে তার সমাধান দেওয়ার চেষ্টা করেছি। আজকে আমরা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমাদের উৎপাদন ব্যবস্থাপনা বিপণনের দ্বিতীয় পত্র এর প্রথম অধ্যায়, যে অধ্যায়টার নাম হলো বিপণন পরিচিতি, এই অধ্যায়টা নিয়ে অ্যাসাইনমেন্ট দিয়েছে। তো অ্যাসাইনমেন্টে চলুন প্রিয় বন্ধুরা আমরা দেখি কি কি বিষয় আমাদের সমাধান করতে বলেছে বা কি কি টপিক আমাদের অ্যাসাইনমেন্ট হিসেবে দিয়েছে। তো এটা আপনারা সবসময় নির্দেশকের ভিতরে পাবেন। তো এখানে কিন্তু আমরা সর্বমোট 5টি নির্দেশক দেখছি। তো ক নাম্বার হলো বিপণনের ধারণা, খ নাম্বার হলো বিপণনের ক্রমবিকাশ, গ নাম্বার হলো বিপণনের বৈশিষ্ট্য, ঘ নাম্বার হলো বাজার ও বিপণনের মধ্যে পার্থক্য, উমদাগে হলো বিক্রয় ও বিপণন দ্রব্য বিপণনের মধ্যে পার্থক্য। তো এই 5টি হলো আমাদের নির্দেশক। তো এখানে প্রিয় বন্ধুরা একটু খেয়াল করবেন যে আপনাদের কিন্তু এই পাশে পারদর্শিতার মাত্রায় একটা জিনিস দেওয়া আছে। এই বিষয়গুলো কিন্তু আমরা অনেক সময় পড়ি না পড়লে কি হয়, আমরা কিন্তু একটা ভুল করে ফেলি। সেটা হলো কি, দেখেন এখানে কদাগে কিন্তু বলেছে বিপণনের ধারণা আলোচনা করতে। এখন আমরা এটা দেখে কিন্তু অনেকে শুধু বিপণনের ধারণাই কিন্তু সম্পর্কে লিখি, কিন্তু এখানে কিন্তু এই পারদর্শিতার মাত্রাগুলো যদি আপনি পড়েন, এখানে কিন্তু দেখবেন যে এখানে কিন্তু বিপণনের পাশাপাশি আরও অনেক বিষয় লিখতে বলেছে। সেই বিষয়গুলো কি দেখেন, বিপণনের সমসাময়িক ধারণা। বিপণনের কি ধারণা? সমসাময়িক ধারণা যদি উদাহরণসহ যথাযথভাবে ব্যাখ্যা করতে পারেন তাহলে আপনি 4 পাবেন। যদি বিপণনের সমসাময়িক ধারণাগুলো আংশিক আলোচনা করেন তাহলে আপনি 3 পাবেন। যদি শুধু সমসাময়িক ধারণাটা আংশিক ব্যাখ্যা করেন তাহলে 2 পাবেন। আর যদি শুধু বিপণনের ধারণা লেখেন তাহলে কিন্তু 1 পাবেন। তো এইখানটাতে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি যে এখানে শুধু বিপণনের ধারণা লিখলে কি হবে, নাকি এই সমসাময়িক ধারণাগুলোও লিখতে হবে? অবশ্যই প্রিয় বন্ধুরা এই সমসাময়িক ধারণাগুলোও লিখতে হবে। ক্লিয়ার? তাহলে এই 4 আমরা পাবো। যদি 4 পাই তাহলে প্রতিটাই যদি 4 পাই তাহলে 4 5 টোটাল 20 মার্ক। তো এই 20 মার্ক পেলে এটা কিন্তু হবে হচ্ছিল কি অতি উত্তম, যেটা আমাদের সবার টার্গেট। আমাদের সবার টার্গেট কি এই অতি উত্তমটা পাওয়া। তো চলুন প্রিয় বন্ধুরা আমরা ক দাগের উত্তরটা দেখি। ক দাগে বলেছে বিপণনের ধারণা। তো চলুন আমরা এখানে লিখে রেখেছি বিপণনের ধারণা সম্পর্কে। প্রিয় বন্ধুরা এখানে যদি খেয়াল করেন তো আপনারা কিন্তু দেখবেন যে আমরা কিন্তু সবাই জানি বিপণন জিনিসটা কি। পণ্য উৎপাদনের পর থেকে চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে আমরা কি বলি? বিপণন বলি। কিন্তু এখানে আমরা কিন্তু বিপণনটা একটু অন্যভাবে লিখছি। সেটা হলো যেহেতু ধারণা দিচ্ছে, তো এখানে এভাবে লিখবেন যে উৎপাদনের পূর্বে কিছু কার্যক্রম থেকে শুরু করে উৎপাদনকারীর কাছ থেকে পণ্য বা সেবা চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছানো ও এর পরবর্তী কিছু কার্যক্রমের সমষ্টি হলো বিপণন। কেমন? উৎপাদনের পূর্বে কি করতে হয়? বাজার গবেষণা করতে হয়। আবার ভোক্তার নিকট পৌঁছানোর পরবর্তী কি করতে হয়? আমাদের বিক্রয়োত্তর বিভিন্ন সেবা প্রদান করতে হয়, মানে যেটাকে আমরা ওয়ারেন্টি বা গ্যারান্টি বলি। তো এগুলোই কিন্তু বিপণনের একটা মানে এই যে কার্যকর্ম উৎপাদনের পূর্ব থেকে ভোক্তার পৌঁছানোর পরবর্তীতে পর্যন্ত যাবতীয় যত কাজ, এই সকল কাজের সমষ্টিকে আপনি কি বলবেন? বিপণন বলবেন। ক্লিয়ার প্রিয় বন্ধুরা? এখানে আমরা আমেরিকান মার্কেটিং অ্যাসোসিয়েশন এর একটা মানে সংজ্ঞা দিয়ে রেখেছি। আপনারা চাইলে অন্য কোনো সংজ্ঞাও দিতে পারেন। বিপণন সংক্রান্ত যে কোনো সংজ্ঞাই আপনি এখানে দিতে পারেন, ইংরেজিতে হোক বাংলায় হোক আপনি এখানে দিবেন। ক্লিয়ার? তো নিচে আমরা লিখেছি প্রযুক্তির আধুনিকায়নের ফলে ক্রেতা ও ভোক্তাদের মধ্যে বিপণন কার্যক্রমে পণ্য বিপণনকারীরা অনেক সুযোগ সুবিধা দিতে পারছে। এতে করে ভোক্তাদের সন্তুষ্টি অর্জন করা সম্ভব হচ্ছে, দীর্ঘমেয়াদী সম্পর্কও তৈরি হচ্ছে। বিপণনের ক্ষেত্রে আমরা সর্বমোট 60টি সমসাময়িক বিষয় আলোচনা করা হয়ে থাকে। যথা দেখেন এখানে কিন্তু আমরা 60টি বিষয় লিখে রেখেছি যেগুলো সমসাময়িক বিষয় বিপণনের। সেই বিষয়গুলো কি? 1 নম্বর হলো প্রত্যক্ষ বিপণন, 2 নম্বর হলো অনলাইন বিপণন, 3 নম্বর হলো পরিকল্পিত বিপণন, 4 নম্বর হলো চেইন স্টোর, 5 নম্বর হলো ডিপার্টমেন্টাল স্টোর, 6 নম্বর হলো সুপার মার্কেট, 7 নম্বর হলো গ্রিন মার্কেট।
তো এগুলো হলো সমসাময়িক বিষয়। তো চলুন প্রিয় বন্ধুরা আমরা একটু উদাহরণ সমেত ডিটেলে লিখি, কারণ আমাদের নির্দেশকে কিন্তু উদাহরণ সহ লিখতে বলেছে। তো দেখেন প্রিয় বন্ধুরা, প্রত্যক্ষ বিপণন। প্রত্যক্ষ বিপণন হলো এমন একটি কার্যক্রম যার মাধ্যমে কোনো মধ্যস্থ ব্যবসায়ী, আমরা কিন্তু এটা সবাই জানি প্রিয় বন্ধুরা, মধ্যস্থ ব্যবসায়ী কারা, একটা পণ্য উৎপাদনকারী থেকে চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছানোর মাঝখানে, যেমন খুচরা ব্যবসায়ী বা পাইকার, এই যারা থাকেন এদেরকে বলা হয় মধ্যস্থ কারবারি বা মধ্যস্থ ব্যবসায়ী। তো মধ্যস্থ ব্যবসায়ীর সাহায্য ছাড়াই ক্রেতা ও ভোক্তার সাথে প্রতিষ্ঠান যোগাযোগ প্রতিষ্ঠা করে, যার ফলে দ্রুত সারা বা প্রক্রিয়া পাওয়া যায়, পাশাপাশি দীর্ঘমেয়াদী সম্পর্কও গড়ে ওঠে। প্রত্যক্ষ বিপণনের মাধ্যমে ক্রেতারা এখন নিত্য ব্যবহার্য বিভিন্ন পণ্য, পোশাক, গৃহস্থলী পণ্য, খাবার ইত্যাদি ক্রয় করতে পারেন। ক্লিয়ার প্রিয় বন্ধুরা, আমরা এক্সাম্পল দিয়ে দিয়েছি। এরপরে 2 নম্বরে ছিল অনলাইন বিপণন। অনলাইন বিপণন কি? বর্তমানে গতিময়তার এ যুগে অনলাইন বিপণন হচ্ছে কম্পিউটার টেকনোলজি বা মোবাইল টেকনোলজি ব্যবহার করে ক্রেতা বিক্রেতার মধ্যে যোগাযোগের মাধ্যমে বিপণন কার্যক্রম সম্পন্ন করাকে বোঝায়। এর মাধ্যমে অনলাইনে বিজ্ঞাপন দেওয়া সম্ভব হয়। ভোক্তারা ওয়েব কমিউনিটিতে অংশগ্রহণ করতে পারে, বিশ্বের যে কোনো প্রান্তে বসে যোগাযোগ করা যায় ও পণ্য বা সেবা সম্পর্কে তথ্য জানা যায়। কেননা অনলাইনে কিন্তু বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দিয়ে থাকে, যার মাধ্যমে আমরা পণ্য সম্পর্কে আমাদের তথ্যগত বা জ্ঞানগত যে উপযোগটা সেটা কিন্তু সৃষ্টি হয়। তো চলুন প্রিয় বন্ধুরা, এরপরে বলেছে পরিকল্পিত বিপণন। যে বিপণন কেন্দ্রে প্রয়োজনীয় সকল পণ্যদ্রব্য বিপণীসহ পণ্য সামগ্রী ক্রয় বিক্রয়ের আনুষঙ্গিক সুযোগ সুবিধা বিদ্যমান থাকে, তাকে পরিকল্পিত বিপণন বলে। পরিকল্পিত বিপণনের কেন্দ্রে ক্রেতা বিক্রেতার মধ্যে পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান থাকে, কারণ এরূপ বিপণীতে যেমন অনেক বিক্রেতা থাকে ঠিক তেমনই ক্রেতাও থাকে। মানে দেখেন এগুলো কিন্তু অনেকটা কেমন, আপনারা যে অর্থনীতি প্রথম পত্র বইয়ের যে বাজার চতুর্থ অধ্যায়, ওখানে কিন্তু আপনারা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের কিছু বৈশিষ্ট্য পড়েছিলেন, এগুলো কিন্তু সেই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্যের সঙ্গে মিলে যায়। একজন ক্রেতা চাইলেই পছন্দ মতো পণ্য কিনতে পারে, যাতায়াতের সুবিধা পাওয়া যায়, শ্রম ও সময় লাঘব হয়, অধিক বিক্রয় ও বৃহদায়তন ক্রয়ের সুযোগ, প্রচারের সুবিধা। ওকে প্রিয় বন্ধুরা, এরপরে আমরা লিখেছি চেইন স্টোর। তো চেইন স্টোর সম্পর্কে যেটা বলা আছে, বিপণীমালা হলো এমন এক খুচরা বৃহদায়তন ব্যবসা যার মাধ্যমে একই মালিকানায় একাধিক শাখা পরিচালিত হয়। ক্লিয়ার প্রিয় বন্ধুরা, বিপণীমালা যেহেতু বৃহদায়তন খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান, তাই এগুলো বড় বড় শহরে গড়ে ওঠে। এর ফলে সময় ও শ্রম লাঘব হয়, মানসম্মত পণ্য পাওয়া যায়, প্রাতিষ্ঠানিক ব্র্যান্ডিং, ক্রেতা আকর্ষণ, গ্রাহক সৃষ্টি, নগদ বিক্রয় ও বৃহদায়তন বিক্রয় সম্ভব হয়। এরপর আমরা লিখেছি ডিপার্টমেন্টাল স্টোর। একই দালানে অবস্থিত, একই মালিকানা ও পরিচালনায় বিভিন্ন ধরনের পণ্য পৃথক পৃথক বিভাগে সাজিয়ে বিক্রয় করা হলে তাকে বিভাগীয় বিপণন বলে। ক্লিয়ার প্রিয় বন্ধুরা, এর বেশ কিছু সুবিধা আছে। কি কি সুবিধা আছে আমরা একটু দেখি প্রিয় বন্ধুরা। যেমন অধিক ক্রয় বিক্রয়ের সুযোগ, সময় ও শ্রম হ্রাস, উন্নত মানের পণ্য, প্রতারণার সম্ভাবনা কম এবং ব্যয় সংকোচন ইত্যাদি হয়। তো এরপরে আমরা লিখেছি সুপার মার্কেট। সুপার মার্কেটটা কি? সুপার মার্কেট হলো বৃহদায়তন খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান যেখানে মুদি জাতীয় পণ্যদ্রব্য বিক্রয় করা হয়। সুপার মার্কেটের প্রধান বৈশিষ্ট্য হলো এ বিপণীতে প্রধানত খাদ্যদ্রব্য সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রয় করা হয়, যেমন চাল, ডাল, টুথপেস্ট, ঘি, মিষ্টি ইত্যাদি। এরপরে সবার শেষ যেটা ছিল সেটা হলো গ্রিন মার্কেটিং। গ্রিন মার্কেটিং বোঝাই যাচ্ছে সবুজ বিপণন। সবুজ বিপণন কেমন?
গ্রিন মার্কেটিং এর ধারণাটি 1980 সালে জনপ্রিয়তা লাভ করে। যে বিপণন মতবাদে পরিবেশ বোঝাই যাচ্ছে, গ্রিন মানে কি, এখানে গ্রিন অর্থ সবুজ না, গ্রিন অর্থ পরিবেশ বোঝাচ্ছে। কারণ আমরা তো জানি যে পরিবেশ বলতেই সবুজ, সাধারণত আমরা আমাদের দেশ অনুযায়ী সবুজই বুঝি পরিবেশ বলতে। তো দেখেন প্রিয় বন্ধুরা, এখানে বলছে সংরক্ষণের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। আচ্ছা, সেই বিপণনকে গ্রিন মার্কেটিং বলা হয়। এখানে পরিবেশকে গুরুত্ব দেওয়া বলতে নদ নদী, জলবায়ু, গাছপালা, জীবজন্তু ইত্যাদিকে বোঝানো হয়েছে। তো দেখেন প্রিয় বন্ধুরা, গাছপালা কি সবুজ হয়তো, তো এর জন্য এটাকে বলা হয় সবুজ মার্কেটিং বা গ্রিন মার্কেটিং। ক্লিয়ার প্রিয় বন্ধুরা? আচ্ছা, এরপরে আমরা খদাক প্রশ্নে কি বলেছিল আমাদের? খদাক প্রশ্নে বলেছিল যে বিপণনের ক্রমবিকাশ আলোচনা করতে। ক্লিয়ার প্রিয় বন্ধুরা? এখানে আপনারা মাথায় রাখবেন, এখানে কিন্তু 7 থেকে 8টি পর্যায়ে আলোচনা করলে আপনি 4 পাবেন। ক্লিয়ার প্রিয় বন্ধুরা? তো আমরা 7-8টি আলোচনা করার চেষ্টা করব। তো খদাগে আমাদের লিখতে হবে বিপণনের ক্রমবিকাশ। বিনিময় ব্যবস্থার পূর্বে মানুষ নিজেদের প্রয়োজনীয় পণ্য সামগ্রী নিজেরা উৎপাদন ও ভোগ করত। যবে থেকে বিনিময় অথবা ব্যবসায়ে প্রচলন ঘটে, তবে থেকে বিপণন কার্যক্রম শুরু হয়। বিপণন শব্দটি যুক্তরাষ্ট্রে 1906 থেকে 1911 সাল এর মধ্যে উদ্ভব হয়েছিল বলে মনে করা হয়। নিম্নে বিভিন্ন পর্যায়ে ক্রমবিকাশ আলোচনা করা হলো। তো প্রিয় বন্ধুরা, প্রথমে আমরা লিখেছি আত্মনির্ভরশীলতার যুগ। তো এখানে আপনারা আত্মনির্ভরশীলতার যুগ সম্পর্কে যা লেখা আছে এটা পড়বেন, বুঝবেন এবং এই রকমের লেখার চেষ্টা করবেন। ক্লিয়ার প্রিয় বন্ধুরা? আপনারা একটু দেখে নেবেন এই বিষয়গুলো। এরপরে আমরা যেটা রেখেছি সেটা হচ্ছে হলো বিনিময় যুগ। বিনিময় যুগে কি ছিল? যে মানুষ ধীরে ধীরে আত্মনির্ভরশীল থেকে পরনির্ভরশীল হয়। তখন অনেকের কাছেই প্রয়োজনের অতিরিক্ত উদ্বৃত্ত থাকতো। উদ্বৃত্ত মানে কি? অবশিষ্ট থাকতো। আবার অনেকেই প্রয়োজনীয়টুকু উৎপাদন করতে পারতো না। এই যারা উৎপাদন করতে পারতো না আর যারা অতিরিক্ত উৎপাদন করত, তারা কি করত? অতিরিক্ত যারা উৎপাদন করত তারা ওই যারা উৎপাদন করতে পারতো না তাদের দিত এবং এটার মাধ্যমে বিনিময় হতো। ঠিক আছে? তো তখন তারা নিজেদের মধ্যে বিনিময় প্রথা চালু করে। ক্লিয়ার প্রিয় বন্ধুরা? এরপর লিখেছি উৎপাদন যুগ। উৎপাদন যুগ সম্পর্কে আমরা বলেছি, যা লিখেছি এটা আপনারা পড়বেন, বুঝবেন এবং এই মতন করে লিখবেন। এরপরে আমরা লিখেছি বিক্রয় যুগ। ক্লিয়ার প্রিয় বন্ধুরা? যখন থেকে আর কি বিপণনের ভিতর বিক্রয় জিনিসটা যুক্ত হয়, মানে বিক্রয় করা শুরু করে। কখন বিক্রয় করা শুরু করে? মোটামুটি 1920 সাল থেকে 1950 সাল পর্যন্ত বিক্রয় যুগ বিদ্যমান ছিল। ক্লিয়ার প্রিয় বন্ধুরা? এগুলো আপনারা একটু পরে বুঝবেন। এরপরে লিখেছি সামাজিক বিপণন যুগ। তো সামাজিক বিপণন যুগ সম্পর্কেও এখানে লিখেছি আমরা, তো এটাও আপনারা পড়ে ফেলবেন। এরপরে আমরা লিখেছি সন্তুষ্টি অর্জনের পাশাপাশি সমাজের কল্যাণ বিষয়টি বিবেচনা করা হয়, যেমন পরিবেশ দূষণ, নৈতিকতা ও যুগ বিবেচনা করা হয়, যেটা ছিল সামাজিক বিপণনে। মানে সমাজে মানুষের বিভিন্ন সুযোগ সুবিধা বা বিভিন্ন যে সামাজিক যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডগুলোর কথা বলা হচ্ছে। এরপরে হচ্ছে হলো সম্পর্ক ভিত্তিক বিপণন, যেটা 1990 সালের পর থেকে শুরু হয়। ক্লিয়ার? এরপরে লিখেছি মোবাইল বিপণন যুগ। মোবাইল বিপণন যুগ হচ্ছে হলো 2010 সাল থেকে শুরু হয়। এক্ষেত্রে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বলতে আমরা বুঝি সামাজিক যোগাযোগ মাধ্যম। সামাজিক যোগাযোগ মাধ্যম কেমন? যেমন ফেসবুক, ইউটিউব, গুগল, লিঙ্কডইন, হোয়াটসঅ্যাপ ইত্যাদি উল্লেখযোগ্য। ঠিক আছে প্রিয় বন্ধুরা? এরপরে গদাক প্রশ্নে আমরা যদি একটু খেয়াল করি, গদাক প্রশ্নে বলেছিল আমাদের বিপণনের বৈশিষ্ট্য আলোচনা করতে। তো চলুন প্রিয় বন্ধুরা, এবং এখানে আপনারা দেখবেন বিপণনের কমপক্ষে 5টি বৈশিষ্ট্য, চাইলে 2-1টা বেশিও লেখা যেতে পারে। তো ন্যূনতম 5টি যদি আপনি সঠিক লিখতে পারেন তাহলে অবশ্যই আপনি 4 পাবেন। তো বিপণনের বৈশিষ্ট্য সম্পর্কে এখানে আমরা লিখেছি বিপণন হচ্ছে একটি প্রক্রিয়া যার মাধ্যমে পণ্য বা সেবা উৎপাদনকারীর কাছ থেকে পণ্য ও সেবা ভোক্তার নিকট পৌঁছানো হয়। নিচে বিপণনের কিছু বৈশিষ্ট্য আলোচনা করা হলো। তো এখানে 1 নম্বর বৈশিষ্ট্য আমরা লিখেছি ক্রেতার সন্তুষ্টি। তো দেখেন বিপণনের একটা সময় উদ্দেশ্য ছিল কিন্তু খালি ভোক্তার নিকট
পণ্যটা যেন পৌঁছেই দেওয়া যায়। কিন্তু এরকম উদ্দেশ্য কিন্তু ছিল না যে ক্রেতা সন্তুষ্ট হলো কি না হলো। তো এই ক্রেতার সন্তুষ্টিটাও কিন্তু এখন বর্তমানে বিপণনের একটা বৈশিষ্ট্য, মার্কেটিংয়ের একটা বৈশিষ্ট্য। উৎপাদনের পূর্বে ও ভোগের পরে। তো দেখেন, উৎপাদনের পূর্বে আমরা প্রথমেই বলেছিলাম যেমন বাজার জরিপ করা, হ্যাঁ, এবং ভোগের পরে বিপণন কি করে, ভোগের পরে বিপণন এই যে আমরা পরবর্তী পৃষ্ঠায় গেলেই পাবো। হ্যাঁ, না, ভোগের পরে এখানেই দেওয়া আছে সন্তুষ্টি পরিমাপ করা হয়। ঠিক আছে, সন্তুষ্টি পরিমাপ করা হয় যে তারা পণ্যটা ভোগ করে সন্তুষ্ট হতে পেরেছে কিনা। ক্লিয়ার প্রিয় বন্ধুরা? এগুলো কিংবা আমি এও বলেছিলাম যে আপনাদের ওয়ারেন্টি বা গ্যারান্টি মানে বিক্রয়োত্তর যে সুযোগ সুবিধা বা সেবাটা দেওয়া হয় সেটা হচ্ছে হলো ভোগের পরবর্তী কাজের মধ্যে পড়ে। ক্লিয়ার প্রিয় বন্ধুরা? এরপরে আমরা লিখেছি যে ব্যাপক আওতা। ঠিক আছে, এই ব্যাপক আওতা আপনারা পড়বেন প্রিয় বন্ধুরা। এরপর আমরা লিখেছি সামাজিক প্রক্রিয়া। তো এখানে আমরা সামাজিক প্রক্রিয়া সম্পর্কেও লিখেছি। তো এটা আপনারা মোটামুটি পড়ে ফেলবেন। ক্লিয়ার প্রিয় বন্ধুরা? এরপরে আছে অর্থনৈতিক প্রক্রিয়া। তো দেখেন, অর্থনৈতিক প্রক্রিয়ায় 4 ধরনের উপযোগ সৃষ্টির কথা উল্লেখ আছে। এর মধ্যে বিপণন স্থান, সময় ও সত্যগত উপযোগ সৃষ্টি করে। ক্লিয়ার প্রিয় বন্ধুরা? তো এখানে আমরা এখানে একটা সংজ্ঞা দিয়ে রেখেছি, এই সংজ্ঞাটা আপনারা চাইলে দিতে পারেন। এরপর আমরা লিখেছি স্থান, সময় ও গুদামজাতকরণের মাধ্যমে। তো প্রিয় বন্ধুরা, এখানে একটু আমরা হয়তোবা মিসিং করে ফেলেছি, সেটা হচ্ছে স্থান, সময়ের ও গুদামজাতকরণের মাধ্যমে। এটা আমরা না লিখে এটা আমরা একটু কেটে দিব প্রিয় বন্ধুরা, আপনারা কাটাকাটি করবেন না। তো আমরা এখানে লিখেছি গুদামজাতকরণের মাধ্যমে সময়গত এবং ক্রয় বিক্রয়ের মাধ্যমে সত্যগত, এবং আরও কিছু কথা আপনারা এখানে অ্যাড করতে পারেন। যেমন এখানে বলছে পরিবহনের মাধ্যমে স্থানগত, মানে আমরা যখন পণ্যটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যেতে চাই তখন কি ব্যবহার করি আমরা, যোগাযোগ হিসাবে পরিবহন ব্যবহার করি। তো এই পরিবহন মাধ্যমে এই যে স্থানগত যে সমস্যাটা, এই সমস্যাটা কিন্তু দূর হয়ে যায়। ক্লিয়ার প্রিয় বন্ধুরা? এই এরপর আমরা একটা সারাংশ লিখে দিয়েছি, সেটা হচ্ছিল বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিপণনের উপরিউক্ত বৈশিষ্ট্যসমূহ লক্ষ্য করা যায়। ক্লিয়ার প্রিয় বন্ধুরা? আমরা বিপণনের সর্বমোট 5টি বৈশিষ্ট্য প্রদান করেছি। এর পরের প্রশ্নে আমাদের বলেছিল ঘ দাগে বাজার ও বিপণনের মধ্যে পার্থক্য। এখানে কিন্তু বলেছে কমপক্ষে 5টি পার্থক্য দিবেন, আপনারা চাইলে 2-1টা বেশি দিতে পারেন। ক্লিয়ার প্রিয় বন্ধুরা? তো চলুন আমরা দেখি যে পার্থক্য কি দেওয়া আছে। তো আমরা এই প্রথমেই কিন্তু লিখেছি বাজার ও বিপণনের পার্থক্য। ঘ দাগে কি লিখেছি প্রথমে, যে বাজার ও বিপণন পরস্পর সম্পর্কযুক্ত দুটি শব্দ হলেও উভয়ের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। যেমন হচ্ছে হলো বাজার ও বিপণনের পার্থক্যগুলো নিচে দেওয়া হলো। এখন এখানে আমরা লিখেছি পার্থক্যের বিষয়, এখানে লিখেছি বাজার এবং এখানে লিখেছি বিপণন, যে দুটোর ভিতর আমাদের পার্থক্য লিখতে হবে। তো 1 নম্বরে আমরা সংজ্ঞাগত যে পার্থক্যটা, সেই পার্থক্যটা লিখেছি। তো সেই পার্থক্যটা কি? বাজার হলো কোনো পণ্যের বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সমষ্টি। আর বিপণন কি, এটা তো আমরা অলরেডি জেনেই গেছি যে বিপণন হচ্ছে একটি প্রক্রিয়া। তো প্রক্রিয়া বানানটা একটু সমস্যা হয়েছে প্রিয় বন্ধুরা, প্রক্রিয়া যার দ্বারা কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে, বিনিময়ে ক্রেতাদের কাছ থেকে ভ্যালু অর্জনের লক্ষ্যে শক্তিশালী ক্রেতা সম্পর্ক তৈরি করে। ক্লিয়ার প্রিয় বন্ধুরা? এরপর আমরা লিখেছি উপযোগগত, যেটা উপযোগগত বলতে বুঝবেন হচ্ছে হলো, যেমন একটু আগে আমরা বলেছি পরিবহনের মাধ্যমে স্থানগত, ক্রয় বিক্রয়ের মাধ্যমে সত্যগত, ক্লিয়ার, গুদামজাতকরণের মাধ্যমে সময়গত, এইগুলো হচ্ছে হলো উপযোগ। ক্লিয়ার প্রিয় বন্ধুরা? তো বাজার কেমন উপযোগ সৃষ্টি করে? বাজার পণ্যের বিভিন্ন ধরনের উপযোগ ভোগ করে। ঠিক আছে? আর বিপণন পণ্যের সময়গত, স্থানগত, সত্যগত উপযোগ সৃষ্টি করে। তো গ দাগে আমরা লিখেছি গঠন। তো আমরা পার্থক্যটা একটু পড়ব এবং পড়ে নিজেদের মতন করে লেখার চেষ্টা করব। এরপরে আরও কিছু পার্থক্য আমরা এই পাশে লিখে রেখেছি। যেমন প্রকারভেদ হিসাবে আমরা এখানে লিখে রেখেছি বাজার সাধারণত 2 প্রকার, একটা হচ্ছে হলো ভোক্তা বাজার আর একটা হলো ব্যবসায় বাজার। আর বিপণন 2 প্রকার, একটা হচ্ছে হলো ব্যবসায়ী বিপণন আর একটা হলো অব্যবসায়ী বিপণন। 5 নম্বরে আমরা কেন্দ্র লিখে রেখেছি। তো প্রিয় বন্ধুরা, এটা আপনারা পড়বেন। আর আপনারা চাইলে এখানে একটা নোট লিখে দিতে পারেন, এভাবে বলতে পারেন যে পরিশেষে বলা যায় বাজার ও বিপণনের মধ্যে শব্দগত মিল থাকলেও কিংবা কাছাকাছি হলেও দুটো বিষয় এদের ভিতরে ব্যাপক পার্থক্য পরিলক্ষিত হয়।
ক্লিয়ার প্রিয় বন্ধুরা? এ ধরনের আপনারা একটা মন্তব্য শেষে দিয়ে দিতে পারেন। তো চলুন প্রিয় বন্ধুরা, এরপরে আমরা উমদাগ সবার শেষে একদম শেষ নাম্বারটায় চলে এসেছি। উমদাগে বলেছে বিক্রয় ও বিপণনের মধ্যে পার্থক্য। এক্ষেত্রেও কিন্তু কমপক্ষে আপনি 5টি পার্থক্য যদি প্রদান করতে পারেন তাহলে কিন্তু আপনি 4 পাবেন, মানে অতি উত্তম পাবেন। তো এখানে আমরা লিখে রেখেছি উমদাগে বিক্রয় ও বিপণনের মধ্যে পার্থক্য। এখানে আপনারা একটু পড়ে ফেলবেন প্রিয় বন্ধুরা আমরা যা লিখেছি। তো 1 নাম্বার যে পার্থক্যের বিষয়টা সেটা হচ্ছে অংশ। ঠিক আছে, এখানে আমরা বিক্রয় ও বিপণন লিখে রাখছি। তো অংশ হিসাবে বিক্রয় কেমন, যেমন দেখেন অনেকগুলো বিপণন কাজের একটি অংশ হচ্ছে বিক্রয়, কারণ এটা তো আমরা জানি বিপণনটা অনেকগুলো কাজ, কমসে কম 10টি কাজের মতন আছে। ঠিক আছে, তো ওই 10টি কাজের ভিতর একটা কাজ হচ্ছে কি বিক্রয়। তো এরপরে যদি একটু খেয়াল করেন প্রিয় বন্ধুরা দেখবেন বিপণন সম্পর্কে এখানে বলছে বিক্রয়ের মতো আরও অনেকগুলো কাজের সমষ্টি সমন্বয়ে বিপণন গঠিত হয়। ঠিক আছে, ক্লিয়ার প্রিয় বন্ধুরা? এরপরে আমরা আরও কিছু পার্থক্য লিখেছি, আপনারা একটু দেখবেন। সেটা হচ্ছে আমরা এখানে লিখেছি পরিকল্পনা। বিক্রয়ের ক্ষেত্রে পরিকল্পনা থাকে স্বল্পমেয়াদী এবং বিপণনের ক্ষেত্রে পরিকল্পনা সাধারণত দীর্ঘমেয়াদী হয়। উদ্দেশ্য কি? বিক্রয়ের উদ্দেশ্য হচ্ছিল যথাযথভাবে পণ্য ক্রেতার নিকট হস্তান্তর করা, আর বিপণনের উদ্দেশ্য হচ্ছে ক্রেতার প্রয়োজন অনুসারে পণ্য সরবরাহ করে সন্তুষ্টি বিধান করা। ক্লিয়ার প্রিয় বন্ধুরা? এরপর আমরা আরও লিখে রেখেছি উপযোগ, এরপর লিখেছি কাজের শেষ। ক্রেতার কাছে পণ্যের মালিকানা হস্তান্তরিত হলেই বিক্রয়ের কাজ শেষ, আর মালিকানা হস্তান্তরের পরেও বিপণন কাজ থাকে, যেমন মেরামত করা বা বিক্রয়োত্তর সেবা প্রদান করা ইত্যাদি। তো এটা হচ্ছে কি হলো আমাদের প্রিয় বন্ধুরা 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের যে সলিউশন অ্যাসাইনমেন্টের সেটা। তো আশা করি প্রিয় বন্ধুরা আপনারা আমাদের সঙ্গে থাকবেন। যদি এই অ্যাসাইনমেন্টের সমাধানগুলো নিয়ে আপনাদের সুবিধা হয় অবশ্যই আপনারা আমাদের জানাবেন যে স্যার আপনাদের সুবিধা হচ্ছে এবং কোন বিষয়গুলোর অ্যাসাইনমেন্ট আপনাদের দ্রুত দরকার সেগুলো আমাদের অবশ্যই জানাবেন। আমরা সেই গুরুত্ব অনুযায়ী আগে ক্লাসগুলো আপলোড করার চেষ্টা করব। তো সকলেই অনেক সুস্থ থাকবেন, অনেক সুন্দর থাকবেন। আজকের মতন এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।